বাংলাদেশ বন্ধু ২১-এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন আর নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। শেষ দিনের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, নৌরুটে উপচে পড়া ভিড়। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, মহামারীকালের স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহ্বান। করোনায় আজও ২০০ মৃত্যু, জেলায় জেলায় উপসর্গে যাচ্ছে প্রাণ, থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21er24 অনলাইনে। শুরুতেই জানাচ্ছি সাইমন রিংয়ের মৃত্যুর খবর। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, প্রখ্যাত সাংবাদিক, ২১-এ টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন রিং আর নেই। রোমানিয়ায় একটি হাসপাতালে মারা যান তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধে সাইমন রিংয়ের ভূমিকা ছিল সহযোদ্ধার মতো। সে সময় তার প্রকাশিত প্রতিবেদন আন্তর্জাতিক জনমত তৈরিতে ভূমিকা রেখেছিল। টেলিভিশনের আধুনিক রূপকার হিসেবে তিনি পরম মমতায় গড়ে তুলেছিলেন ২১-এ টেলিভিশনকে। এদিকে সাইমন রিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সাইমন রিং বাংলার মাটিতে পাকিস্তানি বাহিনী নির্যাতন ও গণহত্যার প্রত্যক্ষদর্শী বিদেশি সাংবাদিক। দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক হিসেবে কাজ করার সময় ১৯৭১ সালের ৬ মার্চ কম্বোডিয়া থেকে ঢাকায় আসেন সাইমন রিং। প্রত্যক্ষ করেন ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। এরপর ২৫ মার্চ রাতের গণহত্যা। নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেন। সারা বিশ্বকে জানিয়ে দেন নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি বর্বর হামলার কথা। মুক্তিযুদ্ধের সপক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে ওঠার প্রাথমিক ধাপ ছিল সাইমন রিংয়ের প্রতিবেদন। বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল ২১-এ টিভির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইমন রিং। ছিলেন প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক। The development of the broadcast industry, of television in particular, was going to play a vital role. বেসরকারি টেলিভিশনে আধুনিকতার রূপকার সাইমন টিভি সাংবাদিকতায় অনন্য মাত্রা যোগ করেন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দেয় ২১-এ টিভি। দেশ ত্যাগে বাধ্য করা হয় সাইমনকে। যদিও বয়স ৭৫, কিন্তু তার মধ্যে তারুণ্যের কোনো অভাব ছিল না। তার এই চলে যাওয়া আমাদের পক্ষে, মানে আমরা যারা বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকতা করি, আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। সাইমনকে কেন্দ্র করে পুরো ২১-এ টেলিভিশন আবর্তিত হতো। সাইমন রিং একজনই, তিনি বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার জনক। আমি বলবো, বাংলাদেশে যতদিন টেলিভিশন সাংবাদিকতা থাকবে ততদিন সাইমন রিংকে আমাদের স্মরণ করতে হবে, তাকে শ্রদ্ধা জানাতে হবে, তার প্রতি ভালোবাসা জানাতে হবে। ১৯৪৫ সালের ১১ জানুয়ারি ইংল্যান্ডের নরফোকে জন্ম সাইমন রিংয়ের। ১৮ বছর বয়সে সাংবাদিকতা শুরু। রয়টার্স, টেলিগ্রাফ, বিবিসির হয়ে সাইমন রিং দীর্ঘদিন কাজ করেন বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। দেখেছেন ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাদের নির্যাতনের খবর প্রকাশে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল রিপোর্টার অব দ্য ইয়ার হন। আর ৭১-এ মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোয় সাইমন রিংকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার। রোমানিয়ার একটি হাসপাতালে গেল শুক্রবার অস্ত্রোপচারের সময় মারা যান বাংলার অকৃত্রিম বন্ধু সাইমন রিং। রেখে গেছেন স্ত্রী, ৩ মেয়ে সহ পৃথিবী জুড়ে অসংখ্য গুণগ্রাহী। স্মৃতি মণ্ডল, ২১-এ টেলিভিশন, ঢাকা। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। শেষ দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ। বাস, ট্রেনে যাত্রী স্বাভাবিক থাকলেও লঞ্চে উপচে পড়া ভিড়। কোনো নির্দেশনায় মানছেন না লঞ্চ যাত্রীরা। এদিকে মহাসড়কে যানজট থাকায় ফিরতি বাসগুলো ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। তবে ট্রেন যাত্রায় নেই কোনো ঝক্কি ঝামেলা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। হাট কিংবা বাজার নয়, এটি পল্টন। ঈদে বাড়ি ফিরছে মানুষ। পা ফেলার জায়গা নেই, লঞ্চগুলো আসা মাত্রই যাত্রী বোঝাই করে চলে যাচ্ছে। তবে লঞ্চের ডেকের ভেতরটা যেন পুরোটাই বিছানা। গাদাগাদি যাত্রী, কেউ শুয়ে আর কেউ বা বসে।
মাস্ক পরা যেন গৌণ বিষয়, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মানুষ তো অনেক বেশি, তেমন নিয়ম কারণ নাই। স্বাস্থ্যবিধি যদি যার যার পার্সোনাল সে যদি নিজে রক্ষা করে না যেতে পারে, সেটা তার তো ব্যর্থতা। স্বাস্থ্যবিধি মেনে বসতে বলছে, স্বাস্থ্যবিধিতে কেউ মেনে বসতেছে না, কি বলার আছে? এদিকে রেল স্টেশনের চিত্র উল্টো, উটকো কোনো ঝক্কি ঝামেলা নেই বাড়তি মানুষের আনাগোনা। কিন্তু শতভাগ মাস্ক পরেছেন এটা বলার অবকাশ নেই, মাস্ক ছাড়াই যাত্রা করছেন অনেকেই। যদি আমরা সবাই মিলে এক জায়গায় গাদাগাদি করে যাইতাম তাহলে ভয় থাকতো, কিন্তু আমরা এক সিট পর তো এক সিট পর ফাঁকা আছে, এই জন্য করোনার কোনো বেশি একটা ভয় লাগতেছে। রমজানে দিয়ে করোনা ভয়তে বাড়িতে যেতে পারি নাই, যদি বাড়িতে না যাই তো আমাকে সমস্যা না, হয়তো পাওয়ারই কথা। করোনার সামনে কেউ তো মাস্ক পরে না, মাস্ক ছাড়া চলে জরিমানা হচ্ছে। মাস্ক পরা নিশ্চিত করা সহ প্রবেশপথে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানালেন রেলের এই কর্মকর্তা। আন্তনগর ট্রেনে কোনো সমস্যা নেই, ঝামেলা বাড়াচ্ছে কমিউটার ট্রেনের টিকিট নিয়ে। আন্তনগর ট্রেনে অনলাইনের টিকিট আর এখানে মেল কমিউটারের জন্য যেই কাউন্টারগুলো রয়েছে তার সামনে প্রচুর ভিড়। আমরা যেহেতু অর্ধেক আসনের টিকিটের ট্রেন চলাচল নির্দেশনা রয়েছে, সেই মোতাবেক আমরা ওনাদের টিকিট দিতে পারছি না। সড়কপথে যারা ঢাকা ছাড়ছেন তাদের নির্ধারিত বাস পেতে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। আসন অর্ধেক খালি রাখা হলেও স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা চোখে পড়ার মতো। টিকিট করার পরও কনফার্ম হয়েছে যে গাড়িতে উঠতে পারছে আর কি, ঈদ যাত্রা যেহেতু বাড়িতে যাবো ঈদ করতে। মহামারীর মধ্যে যাচ্ছে, হয়তো লাগতেছে। আপনি মাস্ক পরেন নিজে? মাস্ক ব্যাগের মধ্যে রাখছে, নিচে থেকে কিনে নিয়ে আসতেছি। প্রচুর জ্যাম ভাইয়া, কালকা বিকাল 5টায় ছাড়ছি, ঢাকা ঢুকছি রাত সকাল 9টায়। যাবে না, জ্যামে আটকা পড়ছে, তাই এখন যাচ্ছি। অদৃশ্য ভাইরাস করোনার সংক্রমণ রোধে প্রচারণা নানান চেষ্টা তদবির করা হয়েছে, কিন্তু এই ঈদযাত্রায় কেউ স্বাস্থ্যবিধি মেনেছেন, আবার কেউ মানেননি, দেখিয়েছেন নানান রকমের অজুহাত। কিন্তু ঈদের পরে যে লকডাউন শুরু হচ্ছে, সেই সময় যদি তারা লকডাউন মেনে চলে তাহলে এই ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, সদরঘাট, ঢাকা। এদিকে আজও ঈদে ঘরমুখী মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক মহাসড়কে ঘাটগুলোতে উপচে পড়া ভিড়। বাস, ট্রাক, পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরে দিনভরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ, আর বিকেলের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কালিয়াকৈর বাইপাস অংশে যান চলাচল স্বাভাবিক রূপ নেয়। এছাড়া বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে চাপ বাড়তে থাকলে দুপুরের দিকে বন্ধ করে দেওয়া হয় ট্রাক পারাপার। ঘাট এলাকায় এখনও পারাপারের অপেক্ষায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ যাত্রীবাহী বাসের লাইন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও লঞ্চে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানান। মঙ্গলবার বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় বলেন, করোনা পরিস্থিতির মধ্যেই বুধবার কোরবানির ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এমন এক সময় ঈদ এসেছে যখন মহামারীর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেশের মানুষকে। গত বছরের মতো এবারও বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। এদিকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানীতে প্রধানমন্ত্রী বলেন, শান্তির সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা। সংকটময় সময়ে এবারের ঈদ উদযাপন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। এ সময় অসীম ধৈর্য নিয়ে সহানুভূতিশীল মনে একে অপরের সাহায্য করে যেতে হবে। মহামারীকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 200 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে এখন 18,325, শনাক্ত 11,579। দৈনিক সংক্রমণ হার 29.31%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় সংক্রমণ ও মৃত্যুরেখা ক্রমশ ঊর্ধ্বমুখী।
হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে, বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যা। 24 ঘন্টায় করোনায় 200 জন মারা গেছে, মোট মৃত্যু 18,325। 39,510 জনের নমুনা পরীক্ষায় 11,579 জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে 11,28,889। নতুন 9,997 জন সহ সুস্থ হয়েছে 9,51,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 51, খুলনা বিভাগে 50 এবং চট্টগ্রাম বিভাগে 49 জন। 61 থেকে 70 বছরের মধ্যে 62 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 48 জন মারা গেছেন। পুরুষ মারা গেছে 111 ও নারী 89 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 29.31%। সুস্থতার হার কমে হয়েছে 84.27 এবং মৃত্যু 1.62%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 73 লাখের বেশি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীর কোরবানির হাটে দরপতন, ব্যাপারীরা হতাশ, সন্তোষ ক্রেতাদের। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। রাজধানীর হাটগুলোতে হঠাৎ করে পড়ে গেছে পশুর দাম। হতাশ ব্যাপারীরা, বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা। তাই কেউ কেউ ফিরিয়ে নিচ্ছেন পশু, আর কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আফতাবনগর পশুর হাট। সারা দেশ থেকে আসা ছোট বড় বাহারি সব পশুর সমাহার। একদিন আগেও রাজধানীর হাটগুলোতে পশুর দাম ছিল বেশ চড়া, কিন্তু হঠাৎ করে ক্রেতা সংকট তৈরি হয়েছে। গত কয়েকদিন ছোট ও মাঝারি পশুর চাহিদা তুলনামূলক বেশি ছিল, আর বড় আকারের পশুর চাহিদা ছিল তুলনামূলক কম। ঈদের আগের দিন সব ধরনের পশুর দামে বড় পতন হয়েছে। ব্যাপারীরা বলছেন প্রতিটি পশুতে বড় আকারের লোকসান গুনতে হচ্ছে তাদের। ক্রেতা বলছে 120, 30, 150। এখন তো মনে করেন যে একেবারে শেষ হওয়া যাইতেছি। আমরা দেশে নিয়ে গেলে তো মনে করেন যে গরু আরও কাবু হওয়া যাবে, মনে করেন যে দাম আরও কমে যাবে। আমি এইটা চাইছি 15, আর ওই পাশে আর 15 লাখ, আর ওই পাশে একটা চাইছি 18 লাখ। এরা কত করে চাইছে? এরা 3, 4, 5। এদিকে দাম পড়ে যাওয়ায় অনেক ব্যাপারী লোকসানে বিক্রি না করে ফিরিয়ে নিচ্ছেন পশু। হতাশ তারা। শেষ দিনে কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে ব্যাপারী ও খামারিরা বড় লোকসানে পড়ুক এমনটাও চাইছেন না অনেকেই। 2 লক্ষ, অন্য দিনের থেকে আজকে দাম কম, দাম ভালো আছে। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটাই কমছে। এখন মিডিয়াম গরুর দাম একটু বেশি, কারণ বড় গরুর দাম হচ্ছে। জি, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। পশুর হাটগুলোর নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আর লেনদেনের সুবিধার্থে হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা উপশাখা খোলা থাকার পাশাপাশি বুথও খোলা রাখা হয়। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা থাকলেও হাটে আসা অনেকেই ছিলেন উদাসীন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। জুলাই মাসের প্রথম 15 দিনে 126 কোটি 42 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক আশা করছে পুরো মাস শেষে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই বেশি রেমিটেন্স আসে দেশে। চলতি মাসের প্রথমার্ধে পাঠানো প্রবাসী এই আয়ের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,700 কোটি টাকা। এর আগে জুনে মোট 194 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হোয়াইট ওয়াশ জিম্বাবুয়ে, তামিমের দ্রুততম সেঞ্চুরিতে টাইগারদের জয়।
আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। মহামারী করোনায় ভারতে মৃতের সংখ্যা 40 লাখের বেশি বলে দাবি করেছে মার্কিন গবেষণা সংস্থা, যা দেশটির সরকারি হিসাবের তুলনায় 10 গুণ বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট জানায়, 3টি পৃথক উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা। রিপোর্টে বলা হয়, সরকারি তথ্য মতে চলতি বছরের জুনের শেষ নাগাদ করোনায় মারা গেছে 4 লাখ মানুষ। তবে প্রকৃত অবস্থা আরও ভয়াবহ উল্লেখ করে সংস্থাটি জানায়, গেল বছর থেকে চলতি বছরের জুন পর্যন্ত এই সংখ্যা 30 লাখ থেকে 47 লাখের মধ্যে। দেশটিতে মহামারীর প্রথম ঢেউয়ে 20 লাখের বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি করেন গবেষকরা। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে করোনায় মৃত্যু নিয়ে অনুসন্ধানে মৃতের সংখ্যা বেশি বলেই উঠে আসে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ বন্ধু 21-এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন আর্নে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। শেষ দিনের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, নৌরুটে উপচে পড়া ভিড়। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহ্বান। করোনায় আজও 200 মৃত্যু, জেলায় জেলায় উপসর্গে যাচ্ছে প্রাণ, থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।